চেঞ্জ করো ট্যাবটা চেঞ্জ করতে হবে। তুমি পিক ট্যাবটা দাও। আসছে না কেটে চালু কেটে দাও। ওকে 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 আচ্ছা, একটু দেরি হয়ে গেল, মোটামুটি অনেকেই রয়েছে দেখতে পাচ্ছি। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। তো আজকে আমরা যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে দুদিনের ফ্রি ক্লাসের আমরা একটা সেশন রেখেছিলাম। আজকে তোমাদের সেই ফ্রি ক্লাসেরই আরেকটা টপিক, আরেকটা সাবজেক্ট, ভৌত বিজ্ঞান ক্লাস 8 ফিজিক্যাল সায়েন্স, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। তোমরা প্রত্যেকেই জানো এই টপিকটা আমাদের অলরেডি অনেকের পড়া হয়ে গেছে বা আমরা অনেকে পড়ছি। আমাদের ফার্স্ট সামেটিভে হ্যাঁ, আমি সৌম্যদীপ রয়। গুড ইভিনিং সৌম্যদীপ। আরও অনেকেই গুড ইভিনিং বলেছ। সুভাশিস গুড ইভিনিং, মুকুল গুড ইভিনিং। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে এটা আমাদের প্রথম সামেটিভ, ফার্স্ট সামেটিভে রয়েছে, আমাদের পড়তে হবে ভালো করে। আজকে আমরা সেটাই একটু পড়ব, সেটাই আজকে আমরা একটু ব্রিফলি ডিসকাশন করব। কি কি রয়েছে এই চ্যাপ্টারে সেটা আমরা একটু ভালো করে জানবো এবং আমরা তার মধ্য থেকে একটা টপিক আমরা আজকে পড়তে শুরু করব। ওকে, চলো তাহলে। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? একটু একটু রেসপন্স করো। একটু তোমরা ফেসবুক বা ইউটিউবে যেখানে লাইভ দেখছো, আমায় দেখছো, একটু রেসপন্স করো। শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবে, ঠিক আছে? আমি অনুভব গুড ইভিনিং। আচ্ছা চলো, আমি অনিক মণ্ডল, অনেক গুড ইভিনিং। ওকে, চলো তাহলে। আমাদের চ্যাপ্টারের নাম স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল আমরা পড়ব। তো দেখো, চ্যাপ্টারটা খুব অদ্ভুত নামের, তাই না? বল ক্রিয়া হবে, বল ক্রিয়াশীল হবে, কিন্তু কোনো রকম স্পর্শ হবে না। নামটা অদ্ভুত হলেও জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি, তাই না? আমরা প্রত্যেকেই জানি যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণ। আচ্ছা, আমি শুভম, আমি সোমা। ওকে ওকে, ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করছি। যেটা বলছিলাম যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এমন একটা বল যেই বলটা কোনো রকমভাবে স্পর্শ ছাড়াই ক্রিয়া করবে। এর মধ্যে অনেক বল রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। তার মধ্যে একটা হচ্ছে কি না, মহাকর্ষ বল। মহাকর্ষ বল, তাই না? এই যে সূর্য এবং পৃথিবী, এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে, বা পৃথিবী এবং যে কোনো বস্তু, পৃথিবীর ওপর অবস্থিত যে কোনো বস্তু, তার মধ্যে যে একটা আকর্ষণ বল কাজ করছে, এখানে কিন্তু পৃথিবী বা বস্তু, বা আমি যদি বলি সূর্য এবং পৃথিবী, এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, এদের কিন্তু কোনো কানেকশন নেই, স্পর্শ নেই, কোনো স্পর্শ কাজ করছে না এখানে। তারপরেও একটা বল কাজ করছে। এটাই হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। আরও একটা উদাহরণ আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে চুম্বকের আকর্ষণ বল বা চুম্বকের বিকর্ষণ বল, তাই না? দুটো চুম্বককে একটু দূরত্বে রেখেছি, তারা আকর্ষণ করছে, একে অপরকে আকর্ষণ করছে। তো বুঝতেই পারছি এই সমস্ত বলের জন্য আমার কিন্তু কোনো স্পর্শের প্রয়োজন হয় না, কোনো কন্ট্যাক্টের প্রয়োজন হয় না। তাহলে আমরা কাকে বলবো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল? সিম্পলি জিনিস, সংজ্ঞা আমাদের পরীক্ষায় পড়ে না, কিন্তু আমরা জানি বা বুঝতে পেরেছি কাকে বলে আমরা, তাই না? দুটি বস্তু পরস্পরের স্পর্শে না থাকা অবস্থায় তাদের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে আমরা কি বলবো? স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। আচ্ছা, সৌমিত্র বলেছে গুড ইভিনিং, গুড ইভিনিং সৌমিত্র। ওকে, তো যেটা বলছিলাম যে তাদের মধ্যে কোনো রকম স্পর্শ কাজ করছে না, তারপরেও তাদের মধ্যে একটা বল কাজ করছে। উদাহরণ কি? মহাকর্ষ বল, স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, চৌম্বক আকর্ষণ বিকর্ষণ বল। এই যে তিনটে বল, এই তিনটে বলে কিন্তু স্পর্শ ছাড়া কাজ করে।
ঠিক আছে, আমরা আজকের ক্লাসে চেষ্টা করব মহাকর্ষ বলটা সম্পর্কে কিছুটা জানার। আমাদের আজকের যে টপিক মহাকর্ষ বল, ঠিক আছে, মহাকর্ষ বল। আচ্ছা, তার আগে তোমরা আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও। আমি ফেসবুক, ইউটিউব সবাই দেখছো, দেখতে পাচ্ছি, তোমরা কমেন্ট করছো। আমায় বলো তো, এই যে বললাম মহাকর্ষ বল, এখানে লেখা আছে অভিকর্ষ এবং মহাকর্ষ। আমায় বলো যে অভিকর্ষ আর মহাকর্ষ এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? বলো আমায়, মহাকর্ষ এবং অভিকর্ষ এদের মধ্যে কি পার্থক্য, কোথায় পার্থক্য রয়েছে? একটু আমি তোমাদের কাছ থেকে এই কমেন্টগুলো নেব। বলো আমায় এদের মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে পার্থক্য কি? ওকে, চলো তোমরা কমেন্টে জানাও, আমি এগিয়ে যাই। ঠিক আছে, আমি লাস্টে বলবো অভিকর্ষ সমান পৃথিবী, মুকুল মুকুল বা অনুভব বলছে অভিকর্ষ সমান পৃথিবী। আর মহাকর্ষ সমান কি? তাহলে অভিকর্ষ যদি পৃথিবী হয়, মহাকর্ষ কি? এটা কিন্তু না, এটা কিন্তু একদম ঠিকঠাক উত্তর হলো না। আচ্ছা, আগে আমরা দেখি মহাকর্ষ বল কাকে বলে। আমি একটু পরে বলছি মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে পার্থক্য কি বা এদের মধ্যে কোথায় সম্পর্ক, আমি একটু পরে বলছি। প্রথমেই দেখে দিই মহাকর্ষ বল। মহাকর্ষ বল কাকে বলে? এই যে বললাম এক্ষুনি, একটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, কোনো রকম স্পর্শ ছাড়াই কাজ করছে। একটু ছবিটার দিকে দেখো দেখি, এটা কি? এটা হচ্ছে আমাদের, ধরে নাও, পৃথিবী। ঠিক আছে, এটা কি? পৃথিবী, আর্থ। আর এই যে এটা ঘুরছে, যে কোনো একটা প্ল্যানেট, আমি ধরে নিচ্ছি মুন, চাঁদ ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি কি ওটা হচ্ছে চাঁদ। তাহলে পৃথিবী এবং চাঁদ কত দূরে অবস্থান করছে, তারপরেও কিন্তু তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। এই যে আকর্ষণ বলটাকে আমরা বলছি মহাকর্ষ বল। তাহলে কি শুধুমাত্র পৃথিবী আর চাঁদের মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলবো? না। মহাকর্ষ বল সংক্রান্ত আমাদের ফেমাস সায়েন্টিস্ট, বিখ্যাত বিজ্ঞানী নিউটন একটা সূত্র দিয়েছে। সেই সূত্রে কি বলেছে সেটা আমরা পরে দেখছি, আমাদের একটু পরে আছে, সেটা আমি জেনে নেব। যেটা বলেছে তার জিস্ট আমি বলছি। ঠিক আছে, একদম জিস্ট করে সংক্ষেপে আমি বলছি কি বলেছে। ঠিক আছে, কি বলেছে? সে বলেছে যে মহাবিশ্ব, আমাদের যে মহাবিশ্বের মধ্যে অবস্থিত যে কোনো দুটি বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। যে কোনো দুটি বস্তু, মানে এমনটা নয় যে পৃথিবী এবং যে কোনো বস্তু, পৃথিবী এবং আমার মধ্যেই বল কাজ করছে, এমনটা কিন্তু নয়। মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে এই বলটা কাজ করছে, এই আকর্ষণ বলটা যে কোনো দুটি বস্তুর মধ্যে কাজ করছে। এটাই কি বলেছে? এটা বলেছে আমাদের নিউটন। নিউটন শুধুমাত্র এটুকু বলেই থেমে যায়নি। নিউটন কিন্তু শুধুমাত্র এটুকু বলেই থেমে যায়নি। নিউটন আরো কি বলেছিল সেটা আমরা এবারে নিউটনের সূত্রে দেখব। সূত্রে যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে একটা ছবি এঁকে নেই। ধরে নিচ্ছি এটা হচ্ছে যে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, সামনে ব্ল্যাঙ্ক পেজটা দেখতে পাচ্ছ, ধরুন এটা হচ্ছে মহাবিশ্ব। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে মহাবিশ্ব। ঠিক আছে, এই মহাবিশ্বে দুটি বস্তু, এই একটা বস্তু আর এই একটা বস্তু, দুটো বস্তু অবস্থান করছে। এদের মধ্যে একটা বল কাজ করেছে। কে বলছে? এটা বলেছে আমাদের নিউটন। কি বলেছে না, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, অর্থাৎ এই বস্তুকে এই দিকে টানছে, এই বস্তুকে এই দিকে টানছে। ধরে নিলাম এর ভর হচ্ছে m1, এর ভর হচ্ছে এক মিনিট দাঁড়িয়ে যাও, পেনটা কাজ করছে না, একটু দাঁড়িয়ে যাও, পেনটা কাজ করছে না। একটু ওয়েট করো তো, দেখছি।
জাস্ট 1 মিনিট। ওকে, চলো যেটা বলছিলাম, একটু হলো, একটু আমাদের প্রবলেম হলো, ঠিক আছে। চলো শুরু করছি। যেটা আমি বলছিলাম যে দুটি বস্তু আছে আমাদের, এই একটা বস্তু আর এই একটা বস্তু। ধরলাম এই বস্তুর ভর হচ্ছে m1 আর এই বস্তুর ভর হচ্ছে m2। নিউটন কি বলেছে? নিউটন বলেছে যে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বলকে আমরা F দিয়ে প্রকাশ করি। তাহলে এই যে F দিয়ে প্রকাশ করলাম, এই যে F দিয়ে প্রকাশ করলাম, এই F এর মানটা কত হবে? নিউটন কিন্তু এটাও বলে গেছে। নিউটন কিন্তু শুধুমাত্র এটা বলেই থেমে যায়নি যে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। সেই বলের মানটা কত হবে? কত নিউটন বল দিয়ে টানছে, কত ডাইন বল দিয়ে টানছে, এই যে আকর্ষণটা করছে কত নিউটন বল দিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে বলের দুটো একক, বলের সিজিএস একক হচ্ছে ডাইন আর এসআই একক হচ্ছে নিউটন। এবার আমার প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, সেই আকর্ষণ বলটার মান কত? নিউটন বলল, কি বলল না তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলটা নাকি তাদের ভরের গুণফলের সমানুপাতিক। বেশ ভালো কথা একটা লিখি আমি, F ভ্যারিজ অ্যাজ m1 m2, তাদের কি হচ্ছে না ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। বেশ ভালো কথা, বুঝতে পারলাম। তাহলে এর ভর যদি বেশি হয় বা এর ভর, এদের ভরের গুণফল যত বেশি হবে তাদের মধ্যে আকর্ষণ বলের মানটাও তত বেশি হবে। কেন? সমানুপাতিক। F ভ্যারিজ অ্যাজ m1 m2, অর্থাৎ m1 m2, m1 এবং m2 এর গুণফল, এই গুণফলের সঙ্গে আমাদের যে আকর্ষণ বলটা কি হচ্ছে না সমানুপাতিক হচ্ছে। বেশ ভালো কথা। তাহলে আর কি বলেছে? আর বলেছে যে এই দুটি বস্তুর যে মধ্যবর্তী দূরত্ব যদি আমি d দিয়ে প্রকাশ করি, মধ্যবর্তী দূরত্বকে যদি আমি d দিয়ে প্রকাশ করি, তাহলে তার এই আকর্ষণ বলটা নাকি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব d, তার বর্গ কি d স্কয়ার, ব্যস্তানুপাতিক মানে কি 1/d স্কয়ার। তাহলে কি হয়ে গেল? F সমানুপাতিক 1/d স্কয়ার বা F ভ্যারিজ অ্যাজ 1/d স্কয়ার। নিউটন এই দুটো এই যে পুরো জিনিসটা একটা সূত্রের মাধ্যমে বলে দিয়ে কিন্তু আমাদের তার সূত্র কমপ্লিট করলো। তাহলে কি বললো না দুটি বস্তু, কোন দুটি বস্তু? মহাবিশ্বের মধ্যে অবস্থিত যে কোনো দুটি বস্তু। এমন নয় যে এই বস্তু মানে আমাকে একটা বস্তু খুব বড় হতে হবে, একটা বস্তু খুব ছোট হতে হবে, এমন কোনো কন্ডিশন নেই। বলছে মহাবিশ্বের মধ্যে অবস্থিত যে কোনো দুটি বস্তু হলেই আমাদের হবে। এবারে সেই বলের মানটা কত হচ্ছে? তাহলে m1 m2/d স্কয়ার। তাহলে এই যে দুটো আমি ফর্মুলা পেলাম, সূত্র যে বলেছে নিউটন, সেই দুটো সূত্রকে আমি একসঙ্গে মার্জ করলাম। কি পাবো তাহলে? F সমানুপাতিক m1 m2/d স্কয়ার, m1 m2/d স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? F সমান একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে এই সমানুপাতিক চিহ্নকে তুলে কি করতে হয়? একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। সমান দিলাম আর একটা ধ্রুবককে আমি নিলাম, যে ধ্রুবকটাকে আমরা g দিয়ে প্রকাশ করি, g ইন্টু m1 m2/d স্কয়ার। এটি হয়ে গেল আমাদের নিউটনের সেই বিখ্যাত মহাকর্ষ বলের সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষের বল আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমি কি বললাম আরেকবার রিক্যাপ করছি, দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলটা কার উপর নির্ভর করছে না তাদের ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। আর কার উপর নির্ভর করছে? আর নির্ভর করছে তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। দুটোকে একসঙ্গে মার্জ করলাম, একসঙ্গে লিখলাম, কি পেলাম না F সমানুপাতিক m1 m2/d স্কয়ার। এইবারে আমি সমানুপাতিক চিহ্ন তুললাম, তুলে কি নিয়ে এলাম? সমান নিয়ে এলাম এবং একটা ধ্রুবক নিয়ে এলাম। ধ্রুবকটাকে কি দিয়ে প্রকাশ করছি? g। এই ধ্রুবকটার নাম কি? এই ধ্রুবকটার নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই ধ্রুবকটার নাম কি? মহাকর্ষীয় ধ্রুবক। বুঝতে পারলে? স্যারকে বলছিস অনুভব, আচ্ছা বোঝান আরেকবার। ওই সূত্রের মাধ্যমে সংজ্ঞা তৈরি করা যায় সেটা বোঝাতে বলছিলাম। আচ্ছা হ্যাঁ, আমি বলে দেবো সূত্রের মাধ্যমে কিভাবে আমরা সংজ্ঞাটা তৈরি করব। তাহলে এখনো পর্যন্ত এটা দেখলাম যে নিউটনের সূত্র, ঠিক আছে। এইবারে দেখো আমাদের মহাকর্ষ বল কাকে বলে সেই সংজ্ঞাটা আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে, যে কোনো দুটি বস্তু,
ঠিক আছে, তাদের মধ্যে একটি দুর্বল আকর্ষণী বল ক্রিয়া করে। তাহলে মনে রাখতে হবে এই আকর্ষণ বলটার প্রকৃতি কিন্তু খুবই দুর্বল প্রকৃতির। ঠিক আছে, এই বলটা কেমন না সব থেকে উইক ফোর্স, সব থেকে দুর্বল প্রকৃতির বল হচ্ছে আমাদের এই মহাকর্ষ বল, যা ওই দুটি বস্তুর কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল। এই যে তাদের মধ্যে আকর্ষণ বলটা কাজ করছে, সেই বলটা কোন বরাবর কাজ করছে না তাদের যে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা, অর্থাৎ এখানে যদি আমার বস্তু হয়, এখানে যদি বস্তু হয়, এদের মধ্যে আকর্ষণ বলটা কাজ করছে কোন বরাবর, এদের দিকে যদি একটা সরল রেখা বরাবর যুক্ত করে দেই এই বরাবর কাজ করছে, অর্থাৎ এই বস্তুকে টানছে এই দিকে, এ টানছে এই দিকে, এই সরল রেখা বরাবর আকর্ষণ বলটা ক্রিয়া করছে। এই বলকেই আমরা কি বলছি না মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলের সংজ্ঞা আমরা বুঝতে পারলাম। মহাকর্ষ বল কার কার মধ্যে কাজ করছে, মহাকর্ষ বল কাজ করছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে। মহাকর্ষ বলের প্রকৃতি কি, মহাকর্ষ বলের প্রকৃতি হচ্ছে এটা সবসময় আকর্ষণ প্রকৃতির হয়, কখনোই মহাকর্ষ বল বিকর্ষণ প্রকৃতির হয় না। আর কি না মহাকর্ষ বলটা খুবই উইক অর্থাৎ খুবই দুর্বল প্রকৃতির হয়। মহাকর্ষ বল কোন বরাবর কাজ করছে না দুটি বস্তুর কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কাজ করছে। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলোকে মনে রাখতে হবে, এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখলেই কিন্তু আমাদের সংজ্ঞা সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এরপরে কি আছে, এই বল দুটি বস্তুর মধ্যে থাকা মাধ্যম এবং অন্য পদার্থের উপস্থিতির উপর নির্ভর করে না। মনে মনে ভাবলাম যে আচ্ছা এখানে ধরলাম আমি দাঁড়িয়ে আছি, এখানে আমি দাঁড়িয়ে আছি, আর ধরো এখানে আমার সূর্য। নিউটন বলেছে যে কোনো বস্তুর সঙ্গে আকর্ষণ বল কাজ করছে, যে কোনো দুটি বস্তুর সাথে আকর্ষণ বল কাজ করছে। তাহলে হতেই পারে সূর্য আমাকে আকর্ষণ করছে, আমরা ভেবেও দেখিনি কখনো, তাই না? কিন্তু নিউটন বলেছে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে। তার মানে আমার সঙ্গে সূর্যের কিন্তু একটা আকর্ষণ বল কাজ করছে। এইবারে নিউটন এটাও বলে গেল যে যদি আমাদের মাঝখানে দেখা গেল যে মাঝে আমার এত বড় একটা প্রাচীর তুলে দিয়েছি, যাতে করে সূর্য আমার চোখে না এসে লাগতে পারে, তারপরেও কিন্তু এমনটা কখনো হবে না মাঝখানে আমি অন্য মাধ্যম নিয়ে চলে আসছি, অন্য বাধা নিয়ে চলে আসছি, কখনোই কিন্তু এই বলের মানটা কমেও যাবে না বেড়েও যাবে না। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে কি আছে, মধ্যে থাকা মাধ্যমের উপর কখনোই এই আকর্ষণ বলের মানটা নির্ভরশীল নয়। ঠিক আছে, মাঝে আমার কি আছে দেখার দরকার নেই, আমরা কি দেখবো দুটি বস্তু তাদের মধ্যবর্তী দূরত্ব দেখবো এবং তাদের ভর দেখবো। মধ্যবর্তী দূরত্ব যদি d হয় এবং ভর যদি আমার ভর m1, পৃথিবীর সূর্যের ভর যদি m2 হয়, তাহলে আমাদের মধ্যে ক্রিয়াশীল বলটা কি হবে F সমান g m1 m2 বাই d স্কয়ার। মাঝখানে আমার কি আছে না আছে এগুলো আমাদের খুব একটা এফেক্ট ফেলবে না, আমাদের সূত্রের মধ্যে এফেক্ট ফেলবে না, আমাদের সংজ্ঞার মধ্যে এফেক্ট ফেলবে না। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের মহাকর্ষ বল কাকে বলে এবং মহাকর্ষ বল কার কার উপর নির্ভর করছে সেই জিনিসটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে হচ্ছে এই যে যেটা বললাম আমি কি না F সমান g m1 m2 বাই d স্কয়ার, এটি হচ্ছে আমাদের নিউটনের সূত্র। এবারে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মনে রাখতে হবে এই যে ধ্রুবক g এর মান কত। কেন দেখতে পাচ্ছি একটা ফর্মুলা F সমান g m1 m2 বাই d স্কয়ার, g m1 m2 বাই d স্কয়ার। তাহলে এখানে আমি m1 এর মান জানি, আমি m2 এর মান জানি, আমি d এর মান জানি, আমি দূরত্ব ক্যালকুলেট করলাম, আমি ভর ক্যালকুলেট করলাম, কিন্তু যদি g এর মানটা না জানি আমি কিন্তু ক্রিয়াশীল আকর্ষণ বলটার মান ক্যালকুলেট করতে পারবো না। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের g এর মানটা জানতে হবে। g এর মানটা কত হয়, g এর মানটা 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এটা হচ্ছে SI ইউনিটে। আর CGS এ কত হয় 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8, এটা CGS ইউনিটে। আমি কিন্তু ইউনিটটা লিখলাম না, শুধুমাত্র বলেছি CGS এ আর SI এ। এককটা কি হয়, g এর একক কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে, g এর একক আমরা কি করে ক্যালকুলেট করব। দেখো কিচ্ছু নেই, একদম সিম্পল, একদম F সমান কি g m1 m2 বাই d স্কয়ার। তাহলে আমাকে g এর একক চাই, g আমাকে একক বের করতে বলেছে, তাহলে g এর একক আমি জানি না, কিন্তু f এর একক জানি, m1 এর একক জানি, m2 এর একক জানি, আবার d এর এককও জানি। তাহলে আমি দেখি আগে g সমান কি হচ্ছে, g সমান কি হচ্ছে f d স্কয়ার বাই m1 m2। এইবারে সমস্ত এককগুলো জানি, আমি লিখে দেই। f এর CGS এ কি হয় একক ডাইন, d মানে দূরত্ব, CGS একক কি হবে সেমি, তাহলে সেমি স্কয়ার d স্কয়ার আছে এখানে সেমি স্কয়ার। m ভরের CGS একক কি গ্রাম,
আর আবার একটা ভর মানে আবার একটা গ্রাম। তাহলে কি হয়ে গেল? ডাইন সেমি স্কোয়ার। সিজিএস তাহলে এককটা কি হয়ে গেল? লিখে দিচ্ছি এখানে ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার, পার গ্রাম স্কোয়ার। তাহলে আমি এখানে ফ্রেশ করে লিখছি, একটু আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, সাদা কালার করছি যাতে ভালো করে বুঝতে পারো। 6.67 ইন্টু 10⁻⁻8 ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। একই রকম ভাবে যদি আমি এসআই পদ্ধতিতে এককটা বের করতে চাই, আমাদের মানটা কত আসবে? 6.67 ইন্টু 10⁻11 ডাইনের পরিবর্তে আসবে কি? নিউটন। সেমি স্কোয়ারের পরিবর্তে কি আসবে? মিটার স্কোয়ার। আর গ্রাম স্কোয়ারের পরিবর্তে আসবে কি না? কেজি স্কোয়ার। তাহলে আমাদের জি এর মান এবং একক দুটোই কিন্তু পরীক্ষায় আসে, খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের ভালোভাবে করতে হবে। তাহলে আমরা নিউটনের যে সূত্র, মহাকর্ষের সূত্রটা বুঝতে পারলাম। বুঝতে পারলাম তো? বলো আমরা দেখি, কমেন্টে জানাও তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে নিউটনের যে মহাকর্ষের সূত্রটা। স্যার ছবি ক্লিয়ার নয়, আরাজুল বলছে ছবি ক্লিয়ার নয়। কেন? আমি তো ক্লিয়ারই দেখতে পাচ্ছি, আমি তো ক্লিয়ারই দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানাও বুঝতে পারলে। তাহলে মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষ সূত্রে যে বলের সংজ্ঞাটা পেলাম আমরা, মহাকর্ষ বল, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে এবারে আমরা আসল যে সূত্র যেটা নিউটন বলেছে সেটা একটু দেখে নিই। নিউটন কি বলেছে না, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তা বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। এই যে যেটা বলেছিলাম, ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যেটা আমি বলেছি সেটাকে সুন্দরভাবে ভাষার মাধ্যমে এখানে লেখা রয়েছে। আমাদের নিউটনের মহাকর্ষের সূত্র কিন্তু এক্সামে আসে। মহাকর্ষের সূত্র, নিউটনের মহাকর্ষের সূত্র আমাদের পরীক্ষায় আসে, আমাদের কিন্তু ভালোভাবে করতে হবে, ঠিক আছে? এইবারে দেখো, এইবারে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা সম্পর্কে কিন্তু তোমরা প্রত্যেকেই মোটামুটি কম বেশি জানো, তাই না? প্রত্যেকেই জানো, এই গল্প আমাদের সবাই জানা, যে নিউটন নাকি আপেল গাছের তলায় বসেছিল, তার মাথায় নাকি টুক করে একটা আপেল পড়ে গেছিল এবং সেখান থেকেই তার মাথায় প্রশ্ন এসেছিল যে আপেলটা নিচের দিকে কেন পড়লো, উপরের দিকে কেন গেল না? আপেলটা কেন নিচের দিকে পড়লো, কেন উপরের দিকে গেল না, সেটা আমরা এবারে দেখব। এইবারে আসছে অভিকর্ষ। অভিকর্ষ বলে কিন্তু নতুন কোনো জিনিস নয়, আমরা যা পড়লাম সেটাকেই একটু মডিফাই করা হয়েছে, শুধুমাত্র একটু মডিফাই করা হয়েছে। কি মডিফাই? মহাকর্ষ কি বলেছে? নিউটন বলেছে মহাকর্ষ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল, যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল। এবারে তাহলে আমার যে কোনো দুটি বস্তু হলেই তাদের মধ্যে একটা বল কাজ করছে, যাকে বলছি মহাকর্ষ বল। এবারে এই দুটি বস্তুর মধ্যে যদি একটা বস্তু হয়ে যায় পৃথিবী, যদি একটা বস্তু হয়ে যায় পৃথিবী, যে নিউটন বলেছে মহাকর্ষ সূত্র কাজ করছে মহাবিশ্বে অবস্থিত যে কোনো দুটি বস্তুর মধ্যে। দুটি বস্তুর মধ্যে যদি কোনো একটা বস্তু পৃথিবী হয়ে যায় আর অপর বস্তু অন্য যাই বস্তু হোক না কেন, সে আমাদের সূর্য হোক, চন্দ্র হোক, অন্য কোনো প্ল্যানেট, অন্য কোনো গ্যালাক্সির অন্য কোনো গ্রহ হোক, যাই হোক না কেন, সে আমি হই, আমরা হই, যেই হই না কেন, এই যে বলটাকে আমরা বলছি কি, তখন আমরা একেই বলছি অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলটা শুধুমাত্র নাম চেঞ্জ করেছে, আর কিচ্ছু না। মহাকর্ষ বল যা যা শর্ত মেনে চলে, অভিকর্ষ বল তাই তাই শর্ত মেনে চলে। শুধুমাত্র কি হয়েছে, আমাদের একটা বস্তু যদি পৃথিবী হয়ে যায় তখন আমি বলটার নাম মহাকর্ষ থেকে চেঞ্জ করে বললাম কি না, এটাকে আমরা মহাকর্ষ বল বলবো না, এটাকে আমরা বলবো অভিকর্ষ বল। আমরা ছোট থেকে পড়ে আসছি অভিকর্ষ বল কাকে বলে, আমরা প্রত্যেকেই জানি কি না, পৃথিবী কোনো বস্তুকে যেই বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করছে, পৃথিবী যে বল দ্বারা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করছে, এই যে বলটা, এটাও একটা মহাকর্ষ বল। পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করছে, সেটাও কিন্তু একটা মহাকর্ষ বল। শুধুমাত্র কি হয়েছে, মহাকর্ষ বলের ক্ষেত্রে বস্তুগুলোকে আমরা স্পেসিফাই করতে পারিনি, যে কোনো বস্তু হতে পারে। অভিকর্ষ বলের ক্ষেত্রে একটা বস্তুকে আমি স্থির করে দিয়েছি যে একটা বস্তু হবে অবশ্যই আমাদের পৃথিবী।
তাহলে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তু তাদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল তাকে আমরা বলছি অভিকর্ষ বল। তাহলে পৃথিবী যখন কোনো বস্তুকে নিজের দিকে টানছে সেই বলটাকে আমরা মহাকর্ষ বল না বলে আমরা কি বললাম, অভিকর্ষ বল। আচ্ছা, নাম চেঞ্জ করেছি, তার কি ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে? মহাকর্ষ বলের যে রাশিমালা পেয়েছিলাম সেই রাশিমালা চেঞ্জ হয়ে যাবে? কোনোভাবেই চেঞ্জ হবে না। অভিকর্ষ বলের রাশিমালা আমরা কিন্তু এটাই করব, এফ সমান জি, এখানে আমরা বড় হাতের এম করে দিলাম। এই বড় হাতের এমটা আমাদের কি ডিনোট করলো না, এই বড় হাতের এমটা ডিনোট করলো আমাদের পৃথিবীর ভর। পৃথিবীর ভর, সেখানে এম ওয়ান এম লিখছিলাম, এখানে আমি বড় এম বললাম পৃথিবীর ভরকে, আর ছোট এম বললাম যে কোনো বস্তুর ভর, বাই যেমন আমাদের ডি স্কোয়ার ছিল ডি স্কোয়ার। আচ্ছা, এবার ডি এর পরিবর্তে আমাদের কোনো বই যদি আর থাকে তাতেও ভুল কিছুই নয়। দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, দূরত্বকে আমরা আর দিয়ে প্রকাশ করি, যাই দিয়ে প্রকাশ করি না কেন আলটিমেট তার স্কোয়ার হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে, একদম ঠিক, কোনো ভুল নেই। স্যার আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি। মহাকর্ষ বল যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল, কিন্তু ওই দুটি বস্তুর মধ্যে যদি একটি বস্তু পৃথিবী হয়ে যায় তখন ওই মহাকর্ষ বলেরই নাম বলছি কি না, অভিকর্ষ বল। তখন ওই মহাকর্ষ বলটারই নাম চেঞ্জ করে আমরা বলছি কি না, অভিকর্ষ বল। কিছুই নয়, অভিকর্ষ বল এক প্রকার মহাকর্ষ বল। অভিকর্ষ বলও এক প্রকার মহাকর্ষ বল। শুধুমাত্র কি হচ্ছে না, অভিকর্ষের ক্ষেত্রে আমাদের পৃথিবী মাস্ট থাকবে। পৃথিবী একটা বস্তু থাকবে, অন্য বস্তু আমি যে কোনো একটা বস্তুকে নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, আমরা কেবলমাত্র এখানে ক্যাপিটাল এম কে নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে পৃথিবীর ভর। আর ছোট এমটা কি, আমার যে কোনো বস্তু, যে কোনো বস্তুর ভর হচ্ছে কি ছোট এম। এখানেও যে জি এর মান, জি এর মানও কিন্তু সেম। তাহলে আমরা অভিকর্ষ বলের সংজ্ঞা যা জেনে এসেছি আমরা সেই সংজ্ঞায় পড়ছি, কিন্তু মহাকর্ষের সঙ্গে অভিকর্ষের লিঙ্ক কোথায়, মহাকর্ষের সঙ্গে অভিকর্ষের যোগ কোথায়, সেই যোগটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা বড় হচ্ছি, আমরা কখনোই বলবো না যে আমরা মহাকর্ষ বল অভিকর্ষ বল এক, কখনোই বলতে পারি না। মহাকর্ষ বল অভিকর্ষ বল কখনোই এক না। যদি আমাদের একটা বস্তু পৃথিবী হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা অভিকর্ষ বল চলে আসছে, আর পৃথিবী না থাকলে কখনোই আমরা বলতে পারবো না অভিকর্ষ বল। চাঁদের সঙ্গে সূর্যের আকর্ষণ বলকে আমরা বলতে পারবো না অভিকর্ষ বল, কিন্তু পৃথিবীর সঙ্গে সূর্যের আকর্ষণ এটা অভিকর্ষ বল। পৃথিবীর সঙ্গে চন্দ্রের আকর্ষণ এটা অভিকর্ষ বল। পৃথিবীর সঙ্গে আমার আকর্ষণ এটা অভিকর্ষ। তাহলে অভিকর্ষ বলটা কাজ করবে কার সঙ্গে, পৃথিবীর সঙ্গে। পৃথিবী ছাড়া অন্য কোনো বস্তু চলে এলে হয়ে যাবে কি মহাকর্ষ বল। ক্লিয়ার? তাহলে এইগুলো কিন্তু আমাদের খুব ছোট ছোট জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, দেখো পৃথিবী মহাবিশ্বের যে কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের কেন্দ্রের অভিমুখে আকর্ষণ করে, নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সেই বলটাকে আমরা বলছি কি না অভিকর্ষ বল। অভিকর্ষ বল এক প্রকার মহাকর্ষ বল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম আমাদের মনে রাখতে হবে। অভিকর্ষ বল কিন্তু নতুন করে জন্মানো কোনো বল নয়, এটি একটি মহাকর্ষ বল। ঠিক আছে, এটি হচ্ছে কি না মহাকর্ষ বল। উদাহরণ কি, যখন আমরা কোনো ভারী বস্তুকে আমরা মাটি থেকে উপরের দিকে তুলি তখন অভিকর্ষ বলের জন্য নিচের দিকে টান অনুভব করি। এই যে এই বললাম পৃথিবী সমস্ত বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তো এখানে আমাদের অভিকর্ষ বল কাজ করছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা অভিকর্ষ মহাকর্ষ মোটামুটি জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারলাম। এইবারে খুব সুন্দর একটা মজাদার জিনিস মুক্তিবেগ। দেখো টার্মটার মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে। একটা হচ্ছে মুক্তি। মুক্তি মানে কি? মুক্তি মানে কি, আমাকে কেউ বেঁধে রেখেছে, আমাকে ছেড়ে দিয়েছে, আমি মুক্ত হয়ে গেছি, মানে মুক্তি পেয়ে গেছি। আর বেগ মানে একটা বেগ নিয়ে মুক্ত হয়ে গেছি আমি। এবার মুক্তিবেগ কাকে বলে? এই যে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের পৃথিবী থেকে মাঝে মাঝে স্যাটেলাইট ছাড়া হয়, তাই না? কৃত্রিম উপগ্রহ ছাড়া হয়। এই যে আমরা এখন এই যে ধরো আমি কোথাও বেড়াতে গেছি, রাস্তা সেখানে আমি জিপিএস দেখে ট্র্যাক করে যাচ্ছি যে আমি এখান থেকে এখানে যাব, কিন্তু রাস্তা জানি না আমি কিভাবে যাব। আমি জানি যে জায়গাটা কোথায়, আমি ঘুরতে গেছি কোথায় না, আমি মানালি যাচ্ছি। ঠিক আছে, মানালি যাচ্ছি, আমি আছি এখানে। এবার আমি যাব কিভাবে? আমরা প্রত্যেকে কি করি, গুগল ম্যাপ ব্যবহার করি, তাই না? এই যে গুগল ম্যাপ ব্যবহার করছি, এই যে স্যাটেলাইট যে ওপর থেকে ছবি তুলছে, ওগুলো ওপরে কেন আছে? ওগুলো কি পৃথিবী আকর্ষণ করছে না? ওগুলোকেও পৃথিবী আকর্ষণ করছে, ওগুলোকে পৃথিবী আকর্ষণ করছে না। তাহলে ব্যাপারটা কি হলো? এই যে আমরা পড়লাম যে সমস্ত বস্তুকে পৃথিবী আকর্ষণ করে, তাহলে এখানে কেন আকর্ষণ বলটা নেই? হ্যাঁ,
এখানে আকর্ষণ বলটা নেই। তার কারণ ওই বস্তুকে, ওই যে স্যাটেলাইটকে আমরা একটা বেগ দিয়ে পাঠিয়ে দিয়েছি, এমন একটা বেগ দিয়ে পাঠিয়ে দিয়েছি যেই বেগে পাঠানোর পর কখনোই কোনো বস্তু আর পৃথিবীর যে আকর্ষণ বল, অভিকর্ষ বলের মানে বলের দরুন সে কখনোই পৃথিবী পৃষ্ঠে আর ফিরে আসবে না। সেই বেগটাকে আমরা বলবো কি মুক্তি বেগ, এসকেপ ভেলোসিটি। অর্থাৎ সে আমাদের স্যাটেলাইট হোক বা যে কোনো বস্তু হোক, কোনো একটা বস্তুকে যদি আমি 11.2 কিলোমিটার পার সেকেন্ড এই বেগে যদি আমি ফিকে দিই, আমি মুক্ত করে দিই, আমি ছুঁড়ে দিই, তাহলে ওই বস্তু কখনোই আর পৃথিবীর যে আকর্ষণ ক্ষেত্র, পৃথিবীর যে আকর্ষণ ক্ষেত্র, সেই আকর্ষণ ক্ষেত্রের মধ্যে আর আসতে পারবে না, ও পুরোপুরি মুক্ত হয়ে গেল। এই বেগটাকে আমরা কি বলি? মুক্তি বেগ। এই বেগটাকে আমরা কি বলবো? মুক্তি বেগ। মুক্তি বেগের মান আমাদের পরীক্ষায় জানতে চায়। মুক্তি বেগের মান কত? মুক্তি বেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আমাদের ভালো করে মনে রাখতে হবে যে মুক্তিবেগ কাকে বলে, মুক্তিবেগের মান কত। কোনো বস্তুকে কোনো গ্রহপৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগে ছোঁড়া হলে ওই বস্তুটি ওই গ্রহ বা ওই নক্ষত্র পৃষ্ঠে, এখানে নক্ষত্র যেহেতু বলেছে তাহলে আমরা এখানে গ্রহ বা নক্ষত্র করে দিই, এখানে বা নক্ষত্র, ঠিক আছে। কোনো বস্তুকে কোনো গ্রহ বা নক্ষত্র পৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগে ছোড়া হলে সেই বস্তুটি ওই গ্রহ বা নক্ষত্রের পৃষ্ঠ থেকে মহাশূন্যে চলে যায়। মহাশূন্যে চলে যাচ্ছে মানে সে আর ফিরে আসবে না। মহাশূন্যে চলে যায় আর ফিরে আসে না, তাকে আমরা কি বলি? না মুক্তিবেগ। পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান কত হয়? 11.2 কিমি পার সেকেন্ড। খুব গুরুত্বপূর্ণ, মুক্তিবেগ কাকে বলে এবং মুক্তিবেগের মান কত, দুটোই আমাদের পরীক্ষায় আসে, আমাদের কিন্তু ভালোভাবে করতে হবে, ঠিক আছে। মুক্তিবেগ কাকে বলে, মুক্তিবেগের মান কত। এইবারে আমাদের আরো একটা মজাদার জিনিস, এটা আমরা এতদিন পর্যন্ত মুখস্থ করে এসেছি যে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, তাই না? এই ত্বরণ ব্যাপারটা কি? ত্বরণের যে ত্বরণের যে কনসেপ্টটা কোথা থেকে এসেছে? আমরা পড়ে এসেছি, ক্লাস 7-এ পড়ে এসেছি নিউটনের যে গতীয় সূত্র, তাই না? নিউটনের গতীয় সূত্র, সেখানে আমরা কি পড়ে এসেছি না বল সমান ভর ইন্টু ত্বরণ। বল সমান কি পড়ে এসেছি? ভর গুণিত ত্বরণ। কোথায় পড়েছি? নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা এগুলো সব ক্লাস 7-এ পড়ে এসেছি। নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা জেনেছি কি না ভর সমান কি হয়, এই বল সমান কি হয়? ভর ইন্টু ত্বরণ। বল সমান ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, যদি এই বলটাকে আমি বলি বল না বলে অভিকর্ষজ বল, অভিকর্ষজ বল, তখন আমি ত্বরণটাকে বলবো কি? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ বলের মান কত বা অভিকর্ষ বলের মান কত আমরা অলরেডি শিখে গেছি। এই যে আমরা এক্ষুনি দেখলাম অভিকর্ষ বলের মান হচ্ছে এই যে এখানে বড় হাতের এম হয়ে গেছে, শুধুমাত্র পৃথিবীর ভরটা এখানে গুণ হয়ে গেছে, জি বড় হাতের এম ছোট হাতের এম বাই ডি স্কোয়ার। তাহলে আমি এখানে অভিকর্ষ বলের মানের জায়গায় বসিয়ে দেবো কি? জি এম এম বাই ডি স্কোয়ার। এবারে ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এখানে অলরেডি ধরে নিয়েছি বস্তুর ভর কত? ছোট হাতের এম। পৃথিবীর ভর কত? বড় হাতের এম। তাহলে এখানে ভর মানে কি? বস্তুর ভর। তাহলে বস্তুর ভর এম। অভিকর্ষজ ত্বরণ, ত্বরণকে আমরা নর্মালি এ দিয়ে প্রকাশ করি, কিন্তু অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে কি হয়ে যাচ্ছে? জি। তাহলে এখান থেকে আমি যদি ভালো করে ফ্রেশ করে জি এর মানটা ক্যালকুলেট করি, কি হবে না জি সমান জি এম এম ডি স্কোয়ার, আর এই এমটা ভাগ হয়ে যাবে এখানে বাই এম। তাহলে এম এম কেটে গেল, কি রইল তাহলে? জি সমান জি এম বাই ডি স্কোয়ার। যদি আমাদের বই আর থাকে তাতেও কোনো ভুল নেই, জি এম বাই আর স্কোয়ার থাকলেও আমাদের সেম জিনিস, শুধুমাত্র ডি এর পরিবর্তে আর ব্যবহার করেছি আমরা। তাহলে কি পেয়ে গেলাম? জি সমান জি এম বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার। এই যে আমরা জি এর মান ক্যালকুলেট করি, এই যে আমরা জি এর মান ক্যালকুলেট করি, আচ্ছা এ সমান ভি মাইনাস ইউ বাই টি, স্যার এটাও হবে তো? হ্যাঁ অবশ্যই হবে, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, কিন্তু আমাদের এখানে তো বেগ নিয়ে আমরা কাজ করছি না, আমরা বল নিয়ে কাজ করছি, তো এখানে আমাদের ওই ফর্মুলা ইউজ করবো না, ঠিক আছে। তো দেখো জি সমান কি হচ্ছে? জি এম বাই আর স্কোয়ার। এই যে আমরা বলি জি এর সিজিএস পদ্ধতিতে মান কত হয়? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআইতে মান কত হয়? 9.8
মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো কিন্তু আমাদের মন গড়া কোনো মান নয়। আমরা এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে ওই মানগুলো পুট করে দিয়েছি। কার মান পুট করেছি? আমরা সমস্ত মান জানি। জি সিজিএস যদি বের করি, আমরা সিজিএস বের করলে কত হবে জি এর মানটা? আমি পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, সিজিএস আমি একটু এখানে লিখে দিচ্ছি। সিজিএস যদি বের করি কত হচ্ছে, জি সমান কি পেয়েছি আমি? জি এম বাই আর স্কোয়ার। জি মানে কি? জি এর মান আমরা জানি কত, সিজিএস এ 6.67 ইন্টু 10⁻8 এম পৃথিবীর ভর, পৃথিবীর ভরটা আমরা এখানে বসাবো। আর মানে কি? পৃথিবীর ব্যাসার্ধ, মানটা বসাবো। এই মানগুলোকে যদি আমরা গুণ করে দেই, গুণ করলে আমরা যে মানটা পাবো 980 পাবো। তার মানে এটা কিন্তু আমাদের একটা ক্যালকুলেট করা মান, এমনটা নয় যে মন গড়া মান লিখে দেওয়া হয়ে গেল, এমনটা কিন্তু নয়। এগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। এবং এই যে প্রমাণটা, এই প্রমাণটা আমাদের পরীক্ষায় দেয়। কি প্রমাণ? না ছোট হাতের জি এবং বড় হাতের জি এর মধ্যে সম্পর্ক কি। ছোট হাতের জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আর বড় হাতের জিটা কি? ওই যে মহাকর্ষের সূত্রে ধ্রুবকটা, এর নাম কি ছিল? মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমাদের যদি পরীক্ষায় দেয় যে অভিকর্ষজ ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবক এদের মধ্যে সম্পর্ক কি, তাহলে হয়ে যাচ্ছে কি না জি সমান জিএম বাই আর স্কোয়ার। এটা হয়ে গেল কি ছোট জি এবং বড় জি এর মধ্যে সম্পর্ক। আমাদের পরীক্ষায় আসে, আমাদের কিন্তু এগুলো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম ছোট হাতের জি এবং বড় হাতের জি এদের মধ্যে সম্পর্ক। এবারে আমাদের যেটা করতে হবে, এখানে আরো একটা জিনিস আমাদের মনে ভালো করে করতে হবে। এই পরীক্ষাটা আমাদের করেছিল কে? না বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও। কি পরীক্ষা করেছিল গ্যালিলিও? কি পরীক্ষা করেছিল? সে প্রথমত এই যে মিনার, এটা হচ্ছে ইতালির পিসা শহরে, ইতালির পিসা শহরের হেলানো মিনার, হেলানো মিনার এই নামটা আমাদের মনে রাখতে হবে। কোথা থেকে পরীক্ষাটা করেছিল গ্যালিলিও? গ্যালিলিও কি করেছিল? গ্যালিলিও করেছিল দুটি বস্তুকে নিয়ে একসঙ্গে ছেড়ে দিয়েছিল। একটা খুব ক্ষুদ্র বস্তু, একটা খুব ভারী বস্তু। এবং গ্যালিলিও ছাড়ার পরে সে বলল কি না এই দুটো বস্তু নাকি একই সঙ্গে পড়বে মাটিতে দুটো বস্তু একই সঙ্গে নিচের দিকে পড়বে। এবার তোমরা ভেবে বলো তো, এটা কি সম্ভব? একটা ভারী বস্তু, একটা হালকা বস্তু কখনোই কি নিচের দিকে পড়া সম্ভব একই সঙ্গে? একটা আমি ছোট্ট কাঠের টুকরো, একটা বড় লোহার টুকরোকে যদি একসঙ্গে ফেলে দেই, বলছে তারা একসাথে পড়বে। এটা গ্যালিলিও বলে গেছিল। এটা কি মেনে নেওয়া যায়? বলো, এটা কি মেনে নেওয়া যায়? এটা কিন্তু মেনে নিতে হবে, এটাই সত্য। গ্যালিলিওর সাথে আরো একটা জিনিস বলেছিল, যদি আমাদের কোনো বাধা না থাকে, অর্থাৎ অবাধে পতনশীল বস্তু, অবাধে পতনশীল বস্তুটা যদি অবাধে পতন হয়, মানে অবাধে কোনো বাধা ছাড়াই যদি নিচের দিকে পড়তে থাকে, তাহলে এই দুটো জিনিস নাকি পসিবল। এবং পরবর্তীকালে আমাদের বিজ্ঞানী এটা হচ্ছে গ্যালিলিও, এটা হচ্ছে গ্যালিলিওর পরীক্ষা, নিউটনের পরীক্ষা, নিউটনের পালক এবং গিনির পরীক্ষা। এটা নিউটনের পালক এবং গিনির পরীক্ষা, পালক এবং গিনি নিয়ে দুটো পরীক্ষা করেছিল। যদিও এখানে একটাও পালক বা গিনির মতো লাগছে না। যখন আমাদের বাতাস রয়েছে তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখি, ভারী বস্তুটা আগে পড়ে যাচ্ছে, হালকা বস্তু অনেক আস্তে আস্তে পড়ছে। কিন্তু যদি আমরা বাতাস না থাকে এখানে, যদি আমরা ভ্যাকুয়াম ক্রিয়েট করি, বায়ুশূন্য অবস্থা যদি ক্রিয়েট করতে পারি, তখন আমরা দেখব যে দুটি বস্তুই একসাথে পড়ছে। অর্থাৎ এই যে বাতাস আছে, এখানে বাতাস কি করছে? বাধা বল প্রয়োগ করছে, বাধা প্রয়োগ করছে। কিন্তু নিউটন কি বলেছে, গ্যালিলিও কি বলেছে? অবাধে পতনশীল হতে হবে, কোন রকম বাধা থাকা চলবে না। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও তার সূত্রটা দিয়েছিল। তাহলে এখানে বাধা আছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখছি, এই জিনিসটা আমরা বাস্তবে দেখি, চোখে দেখি, যার জন্য আমরা বিশ্বাস করতে পারছি না। কিন্তু যদি আমি এখানে বায়ুশূন্য স্থান সৃষ্টি করতে পারি, তাহলে কি হবে? পালক এবং গিনি, ধরে নিচ্ছে এটা পালক, এপাশে একটা পালক, আর এপাশে একটা কি গিনি। গিনি হচ্ছে একটা ধাতু, ঠিক আছে? যদিও আমিও দেখিনি নিজে, তো কেমন বা কি ধরনের দেখতে আমাকে জিজ্ঞাসা করলে আমিও বলতে পারবো না। তো
তো পালক এবং গিনি, গিনি হচ্ছে একটা ভারী ধাতু আর পালক হচ্ছে আমরা প্রত্যেকে জানি খুব হালকা। অতএব যদি আমরা বায়ুশূন্য স্থানে করি, অর্থাৎ যদি কোনো বাধা না থাকে, অবাধে পড়তে দেই তাদের, তাহলে কিন্তু দুজনেই একই সঙ্গে একই দ্রুততায় নিচের দিকে নামতে থাকবে। এটাই গ্যালিলিও তার অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এই জিনিসটাই সে কিন্তু বলে গেছিল। ঠিক আছে, কি বলে গেছিল সেগুলো একটু লেখা আছে। একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল, এই যে ভালো করে মনে রাখতে হবে অবাধে পতনশীল, এটা না লিখলে আমাদের কোনো মিনিং থাকে না, কোনো মিনিং থাকে না। অবাধে পতনশীল হতে হবে, কোনো বাধা থাকা চলবে না, কোনো বাধা নেই, কোনো বাধা নেই, অবাধে পড়ছে। অবাধে পতনশীল সমস্ত বস্তুই কি হচ্ছে, সমান দ্রুততায় নিচের দিকে নামে, সমান দ্রুততার সাথে কি করছে, নিচের দিকে নামছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। তার মানে যখন এই যে একটু ভালো করে খেয়াল কর, যখন এখান থেকে নামতে শুরু করছে আস্তে আস্তে, যখন নিচে পড়ছে দেখ বেগটা অনেকটাই বেড়ে গেছে। যত আস্তে আস্তে সময় বাড়ছে বেগটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করছে। দুজনেই একসঙ্গে পড়বে, দুজনেরই বেগটা একসঙ্গে বাড়তে শুরু করছে। এমনটা নয় যে এর বেগ বেশি বাড়বে এর বেগ কম বাড়বে, দুজনেরই বেগটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। এটা হলো নিউটনের দ্বিতীয় যে সূত্র। নিউটন বলছি গ্যালিলিও, নিউটন নয় গ্যালিলিও। গ্যালিলিওর তিনটি সূত্র এখানে রয়েছে। প্রথম সূত্র গেল কি না, এখানে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সমস্ত বস্তুই সমান দ্রুততায় নিচের দিকে নামে। দ্বিতীয় কি বলেছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। আর তৃতীয় কি বলেছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়ে। সিম্পল জিনিস, যখন আমার বস্তু উপরের দিকে ছিল তখন তার বেগটা আসতে দেখা গেল 1 সেকেন্ডে সে এখান থেকে এই দূরত্ব এসেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে, এইটুকু অতিক্রান্ত দূরত্ব। যত নিচের দিকে নামছে দেখা যাচ্ছে লাস্টের যে 1 সেকেন্ড যখন সে নিচের দিকে পড়ছে, সে লাস্টের 1 সেকেন্ডে এখান থেকে এখান পর্যন্ত নেমেছে, এও কি করেছে এখান থেকে এখান পর্যন্ত নেমেছে। তাহলে বেগ যেহেতু বেশি হচ্ছে, তাহলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, আস্তে আস্তে আমার অতিক্রান্ত দূরত্ব বেড়ে যাচ্ছে। কারণ কি, এখানে বেগ বেশি, মানে 1 সেকেন্ডে অনেক দূর অতিক্রম করবে, এখানে বেগ কম, 1 সেকেন্ডে কম দূরত্ব অতিক্রম করবে, এখানে বেশি দূরত্ব অতিক্রম করছে। ফলে কি হচ্ছে না, সময়ের সাথে সাথে আস্তে আস্তে দূরত্ব কি হচ্ছে না, বাড়ছে। বোঝা গেল? তাহলে আমাদের গ্যালিলিওর পরীক্ষা, এটা গেল আমাদের গ্যালিলিওর পরীক্ষা। তো এই মোটামুটি আমাদের যে মহাকর্ষ বা অভিকর্ষ, আমাদের কিন্তু এটা অনেক বড় একটা চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টারের নাম কি, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এই স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলে আমাদের কিন্তু 3টে বল সম্পর্কে পড়তে হয়, 3টে বল সম্পর্কে পড়তে হয়। তার মধ্যে আজকে আমরা কেবলমাত্র একটা বল সম্পর্কেই পড়লাম, সেটা কি না, মহাকর্ষ বল। এই যে আমরা এখানে দেখিয়েছিলাম প্রথমেই যে মহাকর্ষ বল, স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, আর একটা হচ্ছে কি চৌম্বক আকর্ষণ বা বিকর্ষণ বল। এই 3টের মধ্যে আমাদের সিলেবাসে এটা রয়েছে, এটা রয়েছে। এটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু আমরা উঁচু ক্লাসে গিয়ে এটাও আমরা পড়বো, উঁচু ক্লাসে গিয়ে এটাও আমরা পড়বো। আমাদের সিলেবাসে মহাকর্ষ বলটা রয়েছে আর স্থির তড়িৎ আকর্ষণ ও বিকর্ষণ বল, এই দুটো বল আমাদের রয়েছে। ঠিক আছে? আর এখানে আমি আরো একটা জিনিস বলে রাখি, আমাদের মহাবিশ্বে কত ধরনের বল এক্সিস্ট করে। মনে রাখতে হবে আমাদের মহাবিশ্বে টোটাল 4 ধরনের বল এক্সিস্ট করে। এক হচ্ছে মহাকর্ষ বল, 2 হচ্ছে তড়িৎ বল, 2 কি বল, তড়িৎ বল, যেটাকে বলছি তড়িৎ আকর্ষণ ও বিকর্ষণ। আচ্ছা, এখানে মনে রাখতে হবে মহাকর্ষ বলটা কেবলমাত্র আকর্ষণ প্রকৃতির হয়, এখানে মহাকর্ষ বল কখনোই বিকর্ষণ প্রকৃতির হয় না। তড়িৎ বল এটা আমাদের কি হয়, আকর্ষণও হয় আবার বিকর্ষণও হয়। 3 বললাম কি, অলরেডি এখানে বললাম, উল্লেখ করলাম, চৌম্বক বল। চৌম্বক বল এটাও সেম, আকর্ষণও হয় আবার বিকর্ষণও হয়। 4 নম্বরে রয়েছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল, এই বলটা কেবলমাত্র আকর্ষণ প্রকৃতির। তাহলে এই আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই 4টি বলের বাইরে কিন্তু কোনো বল নেই, সমস্ত বলই এই 4টে বলের আন্ডারে পড়ে যাচ্ছে, মহাকর্ষ বল, তড়িৎ বল, চুম্বক বল এবং নিউক্লিয় বল। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রত্যেকের জেনে রাখা উচিত, এই মহাকর্ষ বলটা হচ্ছে সব থেকে দুর্বল বল। সব থেকে দুর্বল বল কোনটা, মহাকর্ষ বল। সব থেকে উইক ফোর্স, উইকেস্ট ফোর্স, সব থেকে দুর্বল। এবং সব থেকে শক্তিশালী বল কোনটা, এটা হচ্ছে সব থেকে শক্তিশালী বল। সব থেকে শক্তিশালী বল হচ্ছে কি না, নিউক্লিয় বল।
তাহলে আমাদের মাঝে মাঝে কুইজ বা এই সমস্ত জায়গায় বা আমাদের কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করে যে আমাদের মহাবিশ্বে যত ধরনের বল এক্সিস্ট করে তার মধ্যে সব থেকে শক্তিশালী বল কোনটা? নিউক্লিয় বল। এই বলের প্রকৃতি কি? এই বল কেবলমাত্র আকর্ষণ করতে, মানে এই বলের প্রকৃতি হচ্ছে আকর্ষণ বল, কখনো এই নিউক্লিয় বল বিকর্ষণ কখনো করে না। আর মহাকর্ষ বল কি না সব থেকে দুর্বল বল, এটির প্রকৃতি কি? এটির প্রকৃতি হচ্ছে আকর্ষণ। তড়িৎ বল এবং চৌম্বক বল এই দুটো হচ্ছে আমাদের আকর্ষণ এবং বিকর্ষণ, দুটো প্রকৃতি আমাদের এক্সিস্ট করে। ঠিক আছে, তাহলে এই সমস্ত অ্যাডিশনাল জিনিসগুলো আমাদের কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে, দেখে রাখতে হবে। যখন আমরা একটা চ্যাপ্টার পড়ছি, এই শুধুমাত্র চ্যাপ্টার পড়ছি, চ্যাপ্টার পড়লেই হবে না, এই সংক্রান্ত যদি কিছু এক্সট্রা কিছু ইনফরমেশান থাকে সেই ইনফরমেশানগুলোও কিন্তু আমাদের ভালো করে একটু নজরে রাখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। শুধুমাত্র মহাকর্ষ বলটা আলোচনা করলাম। তোমাদের বাকি ক্লাসগুলো কিন্তু করতে গেলে আমাদের এখানে অলরেডি আমাদের অ্যাডমিশান চলছে। যারা অ্যাডমিশান নিয়েছো তাদের জন্য না, অবশ্যই অ্যাডমিশান চলছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সপ্তাহে 2 দিন করে হচ্ছে। তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং আমাদের যে বাকি ক্লাসগুলো রয়েছে সেই সমস্ত ক্লাসগুলো তোমরা এখান থেকেই করতে পারবে। ওকে, চলো তাহলে আজকে আমরা কেবলমাত্র স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের মহাকর্ষ বল এইটুকু জিনিসটাই পড়লাম। এবারে আমরা লাইভে পড়বো। আমাদের যে লাইভ ক্লাস চলে সেখানে আমরা বাকি যে এইগুলো রয়েছে, অর্থাৎ আমাদের তড়িৎ বল যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো আমরা লাইভ ক্লাসে পড়বো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। ওকে, চলো তাহলে এন্ড করছি আজকের ক্লাসটা আমাদের এখান পর্যন্তই। থ্যাংক ইউ প্রত্যেককে।